জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া নির্বাচন নয়, পল্টনের সমাবেশে জামায়াতের আমির। আইনি ভিত্তি দেওয়ার দাবি সমমনা ৮ দলের। জুলাই বিপ্লবকে স্বীকৃতি দিতে হবে। যারা জুলাই বিপ্লব মানবেন না তাদের জন্য ২৬ সালের কোনো নির্বাচন নাই। দিল্লি থেকে সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে টিকে থাকতে চায় শেখ হাসিনা, বললেন মির্জা ফখরুল। স্বাক্ষরিত সনদের বাইরে অযৌক্তিক ইস্যু তৈরি করছে কোনো দল। স্বাক্ষরিত সনদের বাইরে গিয়ে কোনো রাজনৈতিক দল জুলাই সনদ বাস্তবায়নের জন্য যে অযৌক্তিক এবং নতুন ইস্যু করে যে আন্দোলন করছে সেই ব্যাপারে তাদেরকে বক্তব্য প্রদান করতে পারেন। এই গাড়ি ঘোড়া যারা এইভাবে পোড়াবে, তারা দেশের সম্পদ নষ্ট করবে, আর যে দিল্লিতে আরামে বসে থাকবে তাকে কি আমরা এই দেশে আসতে দিব? নভেম্বরের তৃতীয় সপ্তাহে এনসিপির প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ, জানালেন হাসনাত। অভ্যুত্থানে পতন হওয়া আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার সুযোগ নেই। নাশকতার শঙ্কায় দেশ জুড়ে নিরাপত্তা জোরদার, বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ। সরকারের পাশাপাশি দলগুলোকে মোকাবেলার আহ্বান উপদেষ্টার। আমাদের পেট্রোলিং এর সংখ্যা বাড়ানো দেওয়া হয়েছে, কেপিআইগুলির নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে, আইন শৃঙ্খলা বাহিনীগুলি তাদের স্ট্যাটিক ডিউটিগুলো আরও বৃদ্ধি করা হয়েছে। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন। গণভোট ও জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া নির্বাচনের সুযোগ নেই বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। বিকেলে রাজধানীর পল্টনে জামায়াত সহ সমমনা ৮ দলের সমাবেশে দেয়া বক্তব্যে এমন মন্তব্য করেন তিনি। বলেন, জুলাই সনদ যারা মানবে না তাদের জন্য ২০২৬ সালে কোনো নির্বাচন হতে দেয়া হবে না। গণতন্ত্রের কথা, সংখ্যাগরিষ্ঠ দল যা বলবে তাই হবে, কোনো দলের নয়, বিজয় হবে জনতার। তাই জনগণের দাবি আদায়ে কাজ করে যাবেন বলে জানান জামায়াতের আমির। শিগগিরই পরবর্তী কর্মসূচি দেওয়া হবে বলে জানিয়ে জামায়াতের আমির তা পালনের আহ্বানও জানান। নভেম্বরে গণভোট আয়োজন সহ ৫ দফা দাবিতে দুপুর ২টায় শুরু হয় এই সমাবেশ। সে সময় অন্যান্য নেতারা বলেন, যারা সংবিধানে গণভোট নেই বলছেন তারা হাসিনার সুরে কথা বলছেন। স্বাধীনতার ৫৪ বছর পর পল্টনের এই সমাবেশ রাজনীতিতে মাইলফলক হয়ে থাকবে বলে জানান নেতারা। বলেন, জুলাই সনদ বাস্তবায়নে কোনো বিলম্ব করা যাবে না, গণভোট ছাড়া কিছু হতে দেওয়া হবে না। সমাবেশের কারণে কাকরাইল হয়ে নাইটেঙ্গেল মোড় থেকে পল্টন পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। চান তাদেরকে এই দাবির সাথে একমত হয়ে জুলাই সনদে আইনি ভিত্তির আদায়ের দাবিতে বিলম্বের ষড়যন্ত্র পরিহার করতে হবে। আমরা যখন প্রায় একমত হয়েছি আগামী ২৬ ফেব্রুয়ারির নির্বাচনের জন্য, তখন একটি মহল থেকে ষড়যন্ত্র শুরু হয়েছে। সেই ষড়যন্ত্রের সূত্র ধরেও আজকে দিল্লির ষড়যন্ত্রে আগামী ১৩ তারিখে শাটডাউনের নামে নতুন নাশকতার পরিকল্পনা করা হচ্ছে। এই জুলাই সনদ কোন কাগজের সনদ হিসেবে আমরা দেখতে চাই না। তারা জুলাই সনদের বাস্তবায়নকে ঠেকিয়ে দিয়ে বাংলাদেশে আবার ফ্যাসিবাদ কায়েম করবার ষড়যন্ত্র করছে। ২৬ নির্বাচন দেখতে হলে আগে জুলাই বিপ্লবের স্বীকৃতি লাগবে, আর জুলাই বিপ্লবের স্বীকৃতি দিতে হলে জুলাই সনদের আইনি ভিত্তি দিতেই হবে। এই আইনি ভিত্তি ছাড়া কোন নির্বাচন অনুষ্ঠান হওয়ার কোনো সম্ভাবনা নেই। দর্শক, সমাবেশের আরো খবর জানবো। আমার সহকর্মী ফয়সাল মাহমুদ সেখানে রয়েছেন। ফয়সাল, ৮ দলের এই সমাবেশে নেতারা কি বললেন জানাবেন, এবং পল্টন মোড়ের মতো ব্যস্ত একটি এলাকায় এই কর্মসূচির প্রভাব তো অবশ্যই পড়েছে, সেই খবরগুলো আমাদেরকে জানাবেন।
পূর্ব ঘোষিত তারা আগেই বলেছিল যেহেতু আজকে কর্মদিবস সেই বিষয়টি বিবেচনা করেই তারা আগেই বলেছিলেন যে তাদের যে জনসমাবেশটি অনুষ্ঠিত হতে যাচ্ছে সেটি দুপুর 2টা থেকে 4টার মধ্যেই তারা শেষ করার ঘোষণা দিয়েছিলেন। সেই সময় অনুযায়ী কিন্তু তারা 4টার ঠিক আগেই তাদের সেই সমাবেশটি তাদের যে ঘোষিত সমাবেশটি ছিল সেটি কিন্তু শেষ হয়ে গেছে। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন সমাবেশ স্থল থেকে কিন্তু মিছিলে এর আগে যেভাবে তাদের নেতাকর্মীরা এসেছেন ঠিক একইভাবেই কিন্তু ইতিমধ্যে তারা সমাবেশ স্থল ছেড়ে তাদের গন্তব্যে তারা চলে যাচ্ছেন। আর যদি জনদুর্ভোগের কথা যদি বলি, অবশ্যই বাংলাদেশের আসলে রাজনৈতিক যে কালচার সেটি অনুযায়ী কিন্তু এই ধরনের বড় বড় সমাবেশগুলোতে মানুষের কিছুটা দুর্ভোগ তো ঘটেই। সে জায়গায় এই 8 দল ঘোষিত তাদের যে জনসমাবেশ সে বিষয়ে তারা আগেই বিষয়টি স্বীকার করেছেন এবং তারা দুঃখ প্রকাশ করে সে সময় গতকালকে তারা প্রেস ব্রিফিংয়ে বিষয়টি উল্লেখ করেছেন এবং তাদের ঘোষিত 4টার মধ্যেই তারা কিন্তু সমাবেশ শেষ করে দিয়েছেন। আর আরেকটি বিষয় বলে রাখি, আজকের সমাবেশ থেকে তারা কিন্তু এই 8 দল যৌথভাবে এই ঘোষণা করেছেন জুলাই সনদের আইনি ভিত্তি এবং গণভোট ছাড়া কিন্তু তারা কোনোভাবেই নির্বাচন হতে দেবেন না এবং কোনোভাবেই সেই নির্বাচন হবে না বলে তারা ঘোষণা দিয়েছেন। ইশরাত, ধন্যবাদ আপনাকে ফয়সাল। শেখ হাসিনা ভারতে বসে গাড়ি পোড়ানো ও হরতালের ডাক দিয়ে দেশে অস্থিতিশীলতা তৈরির ষড়যন্ত্র করছে। দেশবিরোধী চক্রান্তের অভিযোগে তাকে আর দেশে ফিরতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে ঠাকুরগাঁওয়ের সদর উপজেলার বড়গাঁও ইউনিয়নের লক্ষ্মীরহাট উচ্চ বিদ্যালয় মাঠে এক মতবিনিময় সভায় অংশ নেন তিনি। এ সময় বিএনপি মহাসচিব বলেন, শেখ হাসিনা একজন সন্ত্রাসী। তিনি অস্থিতিশীলতা তৈরি করে আবারও দেশে ফিরতে চান। সাহস থাকলে দেশে ফিরে রাজনীতি করার আহ্বান জানান মির্জা ফখরুল। মানুষ আওয়ামী লীগকে আর ক্ষমা করবে না বলেও মন্তব্য করেন তিনি। বলেন, এই দেশে জামায়াতের ভোট নেই, তাই পিআর ও অন্যান্য দাবি তুলে নির্বাচন পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র করছে তারা। পরে রোড যুব সংসদ মাঠে শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা উদ্বোধন এবং মোহাম্মদপুর ইউনিয়নের গিলাবাড়ি ফেসরাডিঙ্গি বাজারে পৃথক মতবিনিময় সভা করেন তারা। এখন এই গাড়ি ঘোড়া যারা এইভাবে পুরাবে তারা দেশের সম্পদ নষ্ট করবে, আর যে দিল্লিতে আরামে বসে থাকবে তাকে কি আমরা এই দেশের আসতে দিব? সাহস থেকে আসো, এই দেশের সামনে, জনগণের সামনে আসে রাজনীতি করো। যে দিল্লিতে বসে ওইখান থেকে দেশের সর্বনাশ আর করবে না। স্বাক্ষরিত সনদের বাইরে কোনো দল অযৌক্তিক ও নতুন ইস্যু তৈরি করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপির স্থায়ী কমিটির সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি। বলেন, রাষ্ট্রপতির অধ্যাদেশ ছাড়া আদেশ জারির কোনো সুযোগ নেই, আর সরকার আদেশ জারি করলে তা আইন হবে না বলেও জানান তিনি। এ সময় স্থায়ী কমিটির আরেক সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, সরকারের উপদেষ্টাদের মধ্যে কারো বক্তব্য বিভ্রান্তিকর ও ঐকমত্য কমিশনে গৃহীত সিদ্ধান্ত অগ্রাহ্য করার শামিল। বলেন, জুলাই জাতীয় সনদে উল্লেখিত বিষয়ের বাইরে সরকার কোনো সিদ্ধান্ত ঘোষণা করলে সনদের স্বাক্ষরকারী কোনো দলের মান্য করার বাধ্যবাধকতা থাকবে না। এজন্য সরকার দায়ী থাকবে বলে জানান বিএনপি নেতারা। বলেন, নির্বাচনে যারা অংশ নিতে পারছে না তারা নানাভাবে অশান্তি সৃষ্টি করছে। সরকারের সিদ্ধান্ত ঘোষণার ক্ষেত্রে যেসব বক্তব্য দিচ্ছেন তা বিভ্রান্তিকর এবং ঐকমত্যের ভিত্তিতে গৃহীত সিদ্ধান্ত অগ্রাহ্য করার শামিল। জুলাই সনদ বাস্তবায়নের জন্য যে অযৌক্তিক এবং নতুন ইস্যু করে যে আন্দোলন করছে সেই ব্যাপারে তাদেরকে বক্তব্য প্রদান করতে পারেন। এর বাইরে আমরা সনদে স্বাক্ষরিত যে বিষয়গুলো আছে তার বাইরে যদি সরকার কোনো সিদ্ধান্ত নিতে যায়, সেটা কোনো রাজনৈতিক দল যারা সনদে স্বাক্ষর করেছে তাদের উপরে কোনো দায় দায়িত্ব বর্তাবে না বা মানতে বাধ্য নয়। আওয়ামী লীগের গত কয়েক মাসের কার্যক্রমে বোঝা গেছে দলটি কখনোই গণমানুষের পক্ষে ছিল না। তারা অতীতে এবং বর্তমানে জ্বালাও পোড়াও আগুন সন্ত্রাস করছে তা স্পষ্ট। এমন মন্তব্য করেছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। সকালে নারায়ণগঞ্জে এনসিপির জেলা কার্যালয় উদ্বোধন করেন দলের এই শীর্ষ নেতা। বলেন, গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে রাজনৈতিক দলের পতন হয়েছে সে দলের রাজনীতি করার সুযোগ নেই। যারা দেশ সংস্কারের পক্ষে কেবল তাদের নিয়ে জোট গঠন করবে এনসিপি। নভেম্বরের তৃতীয় সপ্তাহের মধ্যে এনসিপির প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হবে বলেও হাসনাত আব্দুল্লাহ জানান। পাশাপাশি আগামী নির্বাচন সুষ্ঠু করতে আইন শৃঙ্খলা বাহিনী সহ অন্যান্য প্রতিষ্ঠানগুলোকে সুসংহত করার তাগিদ দেন।
আওয়ামী লীগ কখনোই গণমানুষের দল ছিল না। এই যে আগুন সন্ত্রাস জ্বালা পোড়াও এগুলা কারা করেছিল অতীতে এবং বর্তমানে কারা করেছে এটি সুস্পষ্ট হয়ে গিয়েছে গত 2 দিনের কার্যক্রম। ক্যাটালিস্টের ভূমিকায় চলে যাবে প্রশাসন আর জনগণ হয়ে যাবে মাইনর। আসলে সেই নির্বাচন দিয়ে আমাদের গণতান্ত্রিক প্রত্যাশিত রূপান্তর কতটা ঘটবে সেটির বিষয়ে আমরা সন্দিহান। সংসদ নির্বাচনের প্রচারণায় পোস্টার নিষেধাজ্ঞা রেখেই দল ও প্রার্থীর আচরণবিধির গেজেট প্রকাশ করেছে ইসি। কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ জানান, প্রচারণায় প্লাস্টিকের কোনো জিনিস ব্যবহার করা যাবে না, তবে ইলেকট্রনিক ডিজিটাল ডিসপ্লে বোর্ড ব্যবহার করা যাবে বলে জানান তিনি। বিকেলে এক ব্রিফিংয়ে কথা বলেন তিনি। রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ বিষয়ে ইসি সচিব জানান, বৃহস্পতিবার থেকে দলগুলোর সাথে সংলাপে বসার ইচ্ছে আছে কমিশনের। এতদিন নির্বাচনী আচরণবিধি প্রকাশের অপেক্ষায় ছিলেন তারা। জানান, সীমানা জটিলতায় নির্বাচনের তফসিলে প্রভাব পড়তে পারে, তবে তা নির্ভর করবে আদালতের আদেশের পর্যালোচনার উপর। এর আগে সোমবার রাতে ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা 2025 জারি করে নির্বাচন কমিশন। গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিও সংশোধন অধ্যাদেশ জারির পর সেই আলোকে এই আচরণবিধি গেজেট আকারে জারি করে ইসি। পোস্টারকে নিষিদ্ধ করা হয়েছে, এটা সম্পর্কে আপনারা জানতে চেয়েছিলেন। আমি আমরা আগেও বলেছি যে এটা পোস্টারটা এবার নিষিদ্ধ করা হয়েছে। প্লাস্টিক জাতীয় যে কোনো বিষয়, যে কোনো জিনিস ব্যবহার করা যাবে না। ফেস্টুন করা যাবে, লিফলেট করা যাবে, তার একটা আকার আকৃতি দেওয়া আছে। 13 নভেম্বর শেখ হাসিনার মামলার রায়ের দিন নির্ধারণ ঘিরে সম্ভাব্য নাশকতা এড়াতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জাতীয় ঈদগাহ মাঠে নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। মঙ্গলবার সকাল থেকে ট্রাইব্যুনাল ও ঈদগাহ মাঠের প্রবেশ মুখে কঠোর অবস্থানে থাকতে দেখা যায় আইনশৃঙ্খলা বাহিনীকে। এর আগে সোমবার সুপ্রিম কোর্ট, ট্রাইব্যুনাল, অ্যাটর্নি জেনারেল কার্যালয়, বার ভবনের নিরাপত্তার স্বার্থে জাতীয় ঈদগাহ মাঠে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা দেয় সুপ্রিম কোর্ট প্রশাসন। পুলিশ বলছে, শেখ হাসিনার মামলার রায় ঘিরে গেল কয়েকদিন ধরেই রাজধানীতে নাশকতা ছড়াচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। 13 নভেম্বর ডাকা হয়েছে হরতালও। দর্শক, যেমনটা জানাচ্ছিলাম, গত কয়েকদিন ধরে রাজধানী সহ সারা দেশে ককটেল বাসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এজন্য নিরাপত্তা বাহিনী জোরদার করা হয়েছে, বিভিন্ন পদক্ষেপ নিয়েছে তারা আইনশৃঙ্খলা বাহিনী। এবং এ বিষয়ে আরও খবরাখবর জানবো, আমার সহকর্মী তানভীর সিদ্দিক টিপু সেই খবরগুলো রাখছেন। টিপু, রাজধানীর নিরাপত্তা প্রস্তুতি আপনি কেমন দেখলেন জানাবেন। ইসরাত, একেবারে সবশেষ তথ্য দিয়েই শুরু করি। আমরা কিছুক্ষণ আগেই দেখেছি যে ডিএমপি কমিশনার তিনি একটি ব্রিফিং করেছেন এবং সেখানে তিনি জানিয়েছেন যে গত 24 ঘন্টায় ককটেল বিস্ফোরণের মামলায় 50 জনকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা গ্রেফতার করেছেন। এবং এর আগে কিন্তু আমরা স্বরাষ্ট্র উপদেষ্টা তাকে দেখেছি যে তিনি জানিয়েছিলেন সকালে সচিবালয়ে যে এই ধরনের ঘটনায় যাকেই সন্দেহ হবে বা যাকে সন্দেহজনক মনে করবেন বা সন্দেহভাজন মনে করবেন তাদেরকেই যেন গ্রেফতার করা হয়। এবং একই সাথে রাষ্ট্রীয় যেসব গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান রয়েছে, কেপিআইভুক্ত প্রতিষ্ঠান রয়েছে, সেগুলোতে নিরাপত্তা জোরদারের কথা বলেছেন তিনি জানিয়েছিলেন যে কয়েকদিন অর্থাৎ 13 তারিখ পর্যন্ত অন্ততপক্ষে যে খোলা বাজারে যেন পেট্রোল এবং ডিজেল এগুলো বিক্রি করা না হয়। একই সাথে আমরা এর আগেও আমরা এই মুহূর্তে সুপ্রিম কোর্ট এলাকা রয়েছি এবং আমরা শহরের বেশ কয়েকটি রাস্তা ঘুরে দেখেছি, বিভিন্ন মোড়ে দেখেছি যে পুলিশের এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা বেশ সতর্ক অবস্থানে রয়েছেন এবং তারা বিভিন্ন জায়গায় তল্লাশি করছেন, টহল দিচ্ছেন। কোথাও আমরা দেখেছি যে ডগ স্কোয়াডে দিয়ে তল্লাশি চালানো হচ্ছে। কয়েকটি মোড়ে দেখেছি র্যাবের সদস্যরা তারা সেখানে অবস্থান করছেন। আমরা কয়েকটি বিজিবির কয়েকটি গাড়িকেও দেখেছি যে তারা টহল দিচ্ছেন। অর্থাৎ বলাই চলে যে নিরাপত্তা বাহিনীকে নিরাপত্তা জোরদার করতে সরকারের যে অভিপ্রায় সেটি মোটামুটি লক্ষণীয় এবং পুলিশ তাদের যে কাজ সেটি চালিয়ে যাচ্ছেন। জি, বুঝতে পেরেছি, অনেকগুলো পদক্ষেপই তারা নিচ্ছেন এবং নেবেন। ধন্যবাদ আপনাকে টিপু। ময়মনসিংহের ফুলবাড়িয়ায় বাসে দুর্বৃত্তদের দেয়া আগুনে পুড়ে মারা যাওয়া চালক জুলহাসের বাড়িতে কান্না থামছেই না। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ছিলেন তিনি। 1 বছর আগে বিয়ে করেছিলেন, কিন্তু আগুনে পুড়ল নতুন সংসার। এই ঘটনায় আহত হয়েছেন 2 জন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এই নাশকতা চালিয়েছে বলে প্রাথমিক ধারণা পুলিশের।
জুলহাসের বাড়ি উপজেলার ভালুকজান এলাকায়। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন তিনি। ঘরে মা, বোন, স্ত্রীর আহার জোগানোর দায়িত্ব তারই ছিল। 1 বছর হয় বিয়ে করেছেন। আগুন বিধবা করল স্ত্রী জাকিয়া আক্তারকে। পরের গাড়ি চালাইতো, যদি গাড়ি কোনো ক্ষয়ক্ষতি হয়ে যায়, এদিকে আমার ভাই আইসেন না, কোন শত্রু গো আমার ভাইয়ের সেদিন করে বুইরা মারলো। আমার জামাই একলাই কামাই করে সংসার চালাইতো, আমার জামাই তো রাইতো। দুটি সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে দেখা যায়, রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বাসটির সামনে হেঁটে আসে 3 জন। বাসের চতুর্দিকে জানালা দিয়ে প্রথমে দাহ্য পদার্থ ছিটায়, পরে আগুন ধরিয়ে পালিয়ে যায় তারা। দাউ দাউ করে জ্বলে ওঠা আগুন মুহূর্তে ছড়িয়ে পড়ে বাসে। ঘুমন্ত অবস্থায় পুড়ে মারা যায় চালক জুলহাস। গুরুতর আহত হয় ভোরের অপেক্ষায় বাসে বসে থাকা যাত্রী, মা ও ছেলে। ময়মনসিংহের ফুলবাড়িয়ার ভালুকজান এলাকায় গভীর রাতে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে। বিয়া করছে নতুন 1 বছর ধরে, তখন এই বোর্ড আর কি করতি, আর এই মার আর ছেলে কি করতি, এটা সবাই একটা বিচার চাই আর কি এলাকাবাসীর পক্ষ থেকে। পুলিশের প্রাথমিক ধারণা, নাশকতা চালাতে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা এই ঘটনা ঘটিয়েছে। বেশ কিছুদিন ধরে আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠন এবং তার নিষিদ্ধ কিছু সংগঠন প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড জন্য তারা বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা চালাচ্ছিল এবং গতকালকেও তারা বিভিন্ন জায়গায় মিছিল করেছে। এটা তাদেরই হয়তো বা কাজ হয়ে থাকতে পারে। আহত ছেলে শাহিদ ইসলাম বাদশাহ ও মা শারমিন সুলতানা বাসের জানালা দিয়ে লাফিয়ে আহত হন। তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। হুসাইন শাহিদ, যমুনা নিউজ, ময়মনসিংহ। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের 13ই নভেম্বরের কর্মসূচি ঘিরে সন্দেহভাজন কাউকে দেখলেই গ্রেপ্তার করার সিদ্ধান্ত হয়েছে। সচিবালয় আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে। এ ধরনের কর্মসূচি মোকাবেলায় রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার বিষয়েও আলোচনা হয়েছে বৈঠকে। স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, আইনশৃঙ্খলা বাহিনী শক্ত অবস্থান নিয়েছে, কোনো ধরনের সন্ত্রাসীকে ছাড় দেওয়া হবে না। উপদেষ্টা আরও জানান, 13 নভেম্বর ঘিরে গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা বাড়ানোর পাশাপাশি পেট্রোলিং বাড়ানো হয়েছে। বলেন, নির্বাচন পর্যন্ত পেট্রোল ও ডিজেল খোলাভাবে বিক্রি বন্ধ থাকবে। এছাড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, মেট্রো রেল ও রেলে নিরাপত্তা বাড়ানো হয়েছে। বৈঠকে আবাসিক হোটেল পুলিশের রেড দেওয়ার পাশাপাশি লঞ্চে কোস্টগার্ডের রেড পরিচালনার সিদ্ধান্ত হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানান, বিচ্ছিন্ন ঘটনা কিছু ঘটলেও আওয়ামী লীগের বড় ধরনের মিছিল কোথাও হচ্ছে না। সীমান্ত দিয়ে কোনো সন্ত্রাসী যেন প্রবেশ করতে না পারে, এজন্য বিজিবিকে নির্দেশনা দেওয়ার কথাও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। শক্ত অবস্থানের জন্য আপনারা দেখছেন আমাদের পেট্রোলিং এর সংখ্যা বাড়ানো দেওয়া হয়েছে। কেপিআইগুলির যে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। তারপরে যে ধরেন এই যে রাস্তাঘাটে এই যে ধরেন যে বাসে আগুন তেল ঠেল রেডি করে এইগুলির বন্ধ করে দেওয়া হয়েছে। প্লাস আইন শৃঙ্খলা বাহিনীগুলি তাদের স্ট্যাটিক ডিউটিগুলো আরও বৃদ্ধি করা হয়েছে। নির্বাচন বানচালের চেষ্টা করছে আওয়ামী লীগ, সেজন্য দেশে জ্বালাও পোড়াও চালাচ্ছে তারা। কুমিল্লায় এমন অভিযোগ করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সকালে 14 গ্রামে কুলিয়ারা উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে অংশ নেন তিনি। এ সময়ে তিনি বলেন, ফ্যাসিস্ট রাজনৈতিক দলটি দেশে জ্বালাও পোড়াও চালিয়ে প্রমাণ করছে তাদের নেশাই সন্ত্রাসী কর্মকাণ্ড। তিনি আরও বলেন, ফেব্রুয়ারির প্রথম ভাগে সংসদ নির্বাচন আয়োজনে কোনো শঙ্কা নেই। দেশি বিদেশি কোনো শক্তি এই নির্বাচন বানচাল করতে পারবে না। শফিকুল আলম আরও বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে মতবিরোধ থাকতে পারে, তবে সবাই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে, একটি উৎসবমুখর ও অংশগ্রহণমূলক নির্বাচন চাইছে সবাই। 13 তারিখকে সামনে রেখে আওয়ামী লীগ তাদের এক ধরনের ডিস্ট্রাকটিভ এবং ভায়োলেন্ট অ্যাক্টিভিটিস করার চেষ্টা করছে। তা আমাদের পুলিশ সারা দেশেই অ্যালার্ট আছে এবং যথাবিহিত তারা অ্যাকশনে যাচ্ছে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরবে কিনা 20 নভেম্বর সিদ্ধান্ত জানাবেন সর্বোচ্চ আদালত। বিএনপি, জামায়াত, রাষ্ট্রপক্ষ সহ সব পক্ষই আগামী ফেব্রুয়ারির নির্বাচন অন্তর্বর্তী সরকারের অধীনে করে পরের নির্বাচন থেকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কার্যকর করার পক্ষে মত দিয়েছেন। অ্যাটর্নি জেনারেল বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় ছিল গণতন্ত্রের জন্য ক্যান্সার। এই ব্যবস্থা ফিরলে গণতন্ত্র রক্ষা হবে। 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর তত্ত্বাবধায়ক ব্যবস্থা পুনর্বহাল করতে আপিল শুনানি শুরু হয় দেশের সর্বোচ্চ আদালতে।
বিএনপি, জামায়াত, আপিলকারী ও রাষ্ট্রপক্ষ মিলিয়ে তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফেরাতে 10 দিনের শুনানি হয়। মঙ্গলবার যার ইতি টানেন আপিল বিভাগ। তিনি আলটিমেটলি জনগণকে প্রতিপক্ষ করে এই রায়টি প্রদান করেছেন। আপিলকারী সবপক্ষের আইনজীবীরা বলছেন, আওয়ামী লীগ সরকারের প্ররোচনায় কলমের এক খোঁচায় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দেন সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হক। ফলে সংকটে ফেলে দেয় দেশের গণতন্ত্র ও নির্বাচন ব্যবস্থাকে, যার কারণে 3টি নির্বাচনে একতরফাভাবে জয় পায় আওয়ামী লীগ। এই 13 অ্যামেন্ডমেন্টটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের মাধ্যমে বাতিল করেছেন। তখনই আমরা বলেছিলাম, এই যে খায়রুল হক যে এই কাজটি করলেন, এটা বেআইনিভাবে করলেন। গণতন্ত্রকে যদি সঠিকভাবে এস্টাবলিশ করতে হয়, তাহলে ফ্রি, ফেয়ার, ক্রেডিবল নির্বাচন ছাড়া গণতন্ত্র কোনো দিনই তার প্রাতিষ্ঠানিক রূপ পায় না। এবং তত্ত্বাবধায়ক সরকার সকল দল কর্তৃক গৃহীত এরকমই একটা মেকানিজমের নাম। এই মেকানিজমটা সকল দল মত নির্বিশেষে সকলের কাছে অ্যাকসেপ্টেবিলিটি পেয়েছিল। এদিন তত্ত্বাবধায়ক বাতিলের রায়কে ক্যান্সারের সাথে তুলনা করে রাষ্ট্রপক্ষ বলেন, বর্তমান সময়ের জন্য তত্ত্বাবধায়ক ব্যবস্থা সবচেয়ে গ্রহণযোগ্য পদ্ধতি। অন্তর্বর্তীকালীন সরকার না তত্ত্বাবধায়ক সরকার, সেই দ্বন্দ্ব নিরসন এবং পরিহার করার জন্য ক্লিয়ার গাইডলাইন ওখানে দেওয়া আছে গোলকনাথ মামলার রায়ের আলোকে, যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রসপেক্টিভ হবে এবং প্রসপেক্টিভ হলে সেটা আগামী নির্বাচনের থেকে কার্যকর হতে পারে। আমরা বলেছি, সেই সরকারের আমলে মৃত ব্যক্তিরা এসে ভোট দিয়ে যায়, রাতের আধারে ভোট হয়ে যায়। ভোট করতে চাওয়ার কারণে 70 লক্ষ মানুষের বিরুদ্ধে মামলা হয়, 4500-এর উপরে মানুষ বিনা বিচারে বা বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়। ঐতিহাসিক এই মামলার রায়ের জন্য 20 নভেম্বর দিন ধার্য করেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন 7 সদস্যের আপিল বিভাগ। তবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরলে চতুর্দশ নির্বাচন থেকে কার্যকর হবে একমত হয়েছে সব পক্ষ। রাব্বি হোসেন, যমুনা নিউজ, ঢাকা। টাঙ্গাইলে মাইক্রোবাসের ধাক্কায় সিএনজি অটোরিকশার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হয়ে একজনের মৃত্যু হয়েছে। দুপুরে কালীহাতি উপজেলার নগরবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, টাঙ্গাইল থেকে ভুয়াপুরগামী সিএনজি অটোরিকশাটি নগরবাড়ি এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে একটি মাইক্রোবাস ধাক্কা দেয়। এতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায় সিএনজি অটোরিকশাটিতে। চালক কোনো রকমে বের হয়ে আসতে পারলেও দগ্ধ হয়ে মারা যান এক যাত্রী। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসেরও প্রাথমিক ধারণা, দুর্ঘটনার সময় সিলিন্ডার বিস্ফোরণে সিএনজি অটোরিকশাটিতে আগুন ধরে যায়। আহত চালককে হাসপাতালে ভর্তি করা হয়েছে।